স্ক্রিন দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি? আচ্ছা, যে বললাম সেটা কি তোমরা শুনতে পেয়েছো? যে আমাদের আজকে টপিক হচ্ছে না ক্লটিং প্রসেস, এবিও ব্লাড গ্রুপিং এবং সাইটোপেনিক পারপিউরা। এই টপিক গুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? কারণ হচ্ছে যে আগের দিন তোমাদেরকে আহ জিজ্ঞাসা করেছিলাম, তোমরা বলেছিলে এই টপিক গুলো একটু ম্যাম পড়িয়ে দিলে ভালো হয়। তো ব্লাডের অ্যানাটমি, ফিজিওলজি, আজকে এই টপিক গুলো সম্পর্কে আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে আহ ব্লাড গ্রুপিং এর। আমাদের হিউম্যান বডিতে যে ব্লাড পাওয়া যায় তার 4টে গ্রুপ, এ, বি এবং এ বি ব্লাড, ঠিক আছে? এবং এই গ্রুপ গুলো কে ডিসকভার করেছিল? কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে? LANDSTEINER। কত খ্রিস্টাব্দে? আচ্ছা, তোমাদের কি পিডিএফ আছে তোমাদের কাছে? তাহলে আছে কিনা, যখন পড়াচ্ছি তখন আচ্ছা, স্ক্রিন অফ করে বলবো। বুঝতে পারছি আমার নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম যে 4টে ব্লাড গ্রুপ হয়েছে, ঠিক আছে? সেটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী ল্যান্ডস্নিয়ার, LANDSTEINER, ঠিক আছে? উনি কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন? কোনো জায়গাতে 1900 আছে, কোনো জায়গায় 1930 আছে, যে যে বইয়ে যেরকম আছে, ঠিক আছে? তো এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কারণ এরকম যেখানে কনফিউশন থাকে কোশ্চেন অ্যাভয়েডই করা হয়, ঠিক আছে? তো এখানে 4 প্রকারের হচ্ছে ব্লাড গ্রুপ আছে, এ, বি এবং ও, এবি আর ও। তো এখানে অ্যান্টিবডি আছে 2 প্রকারের, ঠিক আছে? মানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এই 2 প্রকারের সিস্টেম আছে। যেখানে ব্লাড গ্রুপ এ যেটা আছে তার অ্যান্টিজেন হচ্ছে এ, এবং ব্লাড গ্রুপ এ যেটা আছে তার অ্যান্টিবডি হচ্ছে বি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ব্লাড গ্রুপ যার এ ব্লাড গ্রুপ, তার হচ্ছে যে অ্যান্টিজেন হবে এ এবং অ্যান্টিবডি হবে বি। সেম ভাবে ব্লাড বি যার ব্লাড গ্রুপ, তার হচ্ছে অ্যান্টিজেন হবে বি এবং অ্যান্টিবডি হবে এ, অপোজিটটা, ঠিক আছে? অ্যান্টিজেন অলওয়েজ সেম হবে এবং অ্যান্টিবডি হচ্ছে যে ডিফারেন্ট হবে বা অপোজিট হবে, ঠিক আছে? তো ব্লাড গ্রুপ যার এবি হবে তার অ্যান্টিজেন এবি, এবং ব্লাড গ্রুপ যার ও হবে তার অ্যান্টিজেন কোনো থাকবে না, কোনো অ্যান্টিজেন, ঠিক আছে? আর তার অ্যান্টিবডি হবে এবি। আর অ্যান্টি এবি যার ব্লাড গ্রুপ হবে তার অ্যান্টিবডি হচ্ছে কোনো অ্যান্টিবডি থাকবে না। এরপর আসছি কোন ব্লাড গ্রুপের পার্সন কাকে ডোনেট করতে পারবে ব্লাড, ঠিক আছে? যার ব্লাড গ্রুপ এ আছে সে কাকে কাকে ডোনেট করতে পারবে? যে মানুষের ব্লাড গ্রুপ এবি এবং এ, ঠিক আছে? যে মানুষের ব্লাড গ্রুপ এবি এবং এ, তাকে এই ব্লাডটা ডোনেট করতে পারছে। এবং বি যার ব্লাড গ্রুপ, সে কাকে ব্লাড ডোনেট করতে পারবে? যার ব্লাড গ্রুপ এবি এবং বি। আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি। আচ্ছা, এ এবং বি
যে মানুষ আছে, মনে করো ফার্স্ট পার্সন হচ্ছে এ, সে কাকে ব্লাড ডোনেট করতে পারবে? সে ডোনেট করতে পারবে এ বি এবং এ, এই দুই ব্লাড গ্রুপের পার্সনকে সে ব্লাড ডোনেট করতে পারছে। বি ব্লাড গ্রুপ কাকে ব্লাড ডোনেট করতে পারবে? এ বি এবং বি, ঠিক আছে। এ বি ব্লাড গ্রুপ কাকে ডোনেট করতে পারবে? এ বি কে, ঠিক আছে। এবং ও ব্লাড গ্রুপ কাকে ব্লাড ডোনেট করতে পারবে? এ বি, এ বি এবং ও। তাহলে তোমরা যদি একটু নোট করেছো তাহলে বুঝতে পারবে কে সবার থেকে ব্লাড নিচ্ছে? এ বি, ঠিক আছে। সবার থেকে ব্লাড নিচ্ছে হচ্ছে এ বি, এবং কে সবাইকে ব্লাড ডোনেট করতে পারছে সেটা হচ্ছে এ বি, এ বি এবং ও। এই 4 প্রকার ব্লাড গ্রুপকে কে ডোনেট করতে পারছে? ও। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এ বি হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এবং ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ও ব্লাড গ্রুপ সবাইকে ডোনেট করতে পারবে এবং এ বি ব্লাড গ্রুপ সবার থেকে ব্লাড নিতে পারবে। বোঝা গেছে? বি কাকে ডোনেট করতে পারে? বি হচ্ছে এ বি এবং বি ব্লাড গ্রুপের যারা মানুষ আছে তাদেরকে ডোনেট করতে পারে, ঠিক আছে। এরপর আসছি, এই যে ব্লাড গ্রুপের পার্সনরা আছে সেটা হচ্ছে যে আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট থাকে। এ ব্লাড গ্রুপের পার্সেন্ট হচ্ছে যে 25% থাকে, ঠিক আছে। এ ব্লাড গ্রুপের পার্সেন্ট হচ্ছে 25% থাকে। বি ব্লাড গ্রুপের হচ্ছে যে 25% থাকে। এ এবং বি 25-25 করে থাকে, ঠিক আছে। যদি 100% আমরা পপুলেশন ধরি তার মধ্যে 25-25 করে এ এবং বি থাকছে। এরপর আসছি এ বি। এ বি পার্সেন্ট, এ বি হচ্ছে যে পপুলেশনের মধ্যে এ বি কত পার্সেন্ট থাকছে? এ বি থাকছে 5%, ঠিক আছে। এটা সব থেকে কম থাকে। কিন্তু এ বি হচ্ছে যে একটা কি সুবিধা, সে সমস্ত গ্রুপের ব্লাড নিতে পারে, যে কোনো মানুষের থেকে যার হচ্ছে যে কোনো মানুষের ব্লাড গ্রুপে সে কিন্তু হচ্ছে যে রিসিভ করতে পারে ব্লাডটা। এরপর আসছি ও। ও ব্লাড গ্রুপের মানুষ কত পার্সেন্ট আছে? 45%, ঠিক আছে। ও ব্লাড গ্রুপের মানুষ আছে 45%। বোঝা গেছে? এ দিতে পারে এ বি এবং এ কে, যে যার নিজের গ্রুপ আছে সে তাকে দিতে পারবে, এর সাথে একটা অ্যাড হবে যেটা, সেটা হচ্ছে এ বি, ঠিক আছে। এরপর যে সবাইকে দিতে পারবে সেটা হচ্ছে ও। ও হচ্ছে সমস্ত গ্রুপের ব্লাডকে দিতে পারছে। বোঝা গেছে? হ্যাঁ, এ বি ব্লাড গ্রুপ ও এর কাছ থেকেও নিতে পারে। এটাই হচ্ছে ব্লাড গ্রুপিং এর সিস্টেম, এর থেকে আর অন্য কিছু নেই। ব্লাড গ্রুপিং এর সিস্টেমটা এটাই জাস্ট বোঝার মতো, ঠিক আছে। এরপরে আসছি যে এবিও ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে। এবিও ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে একটা মানে একটা কন্ডিশন যেখানে একটা অ্যান্টিজেন ইমিউন রেসপন্স তৈরি হয়, হচ্ছে যে টু কি অ্যান্টিবডি অ্যান্টিজেন ইমিউন রেসপন্সটা তৈরি হচ্ছে কিভাবে? টু ইনফিউশন অফ অ্যানাদার রেড ব্লাড সেল। যদি মনে করো কোনো অ্যানাদার পার্সনের থেকে ব্লাডটা নেওয়া হচ্ছে, বলছে আচ্ছা, ওইটাই আমি বলতে যাচ্ছি। অ্যান্টিজেন অ্যান্টিবডি, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ ম্যাটারটাই আমি বলতে যাচ্ছি, জাস্ট স্টার্ট করছি। তো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমিউন রেসপন্স তৈরি হয় যদি মনে করো সেম ব্লাড গ্রুপের দেওয়া হচ্ছে অ্যানাদার হচ্ছে যে ইনফিউশন অফ অ্যানাদার রেড ব্লাড সেল। তখন কি হয়, যে ট্রান্সফিউশনের যে রিয়াকশনটা হয় সেটা মোস্টলি কাদের ক্ষেত্রে হয়? ও ব্লাড গ্রুপ টাইপের, যে ও টাইপের যে ব্লাড গ্রুপ থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেনটা হচ্ছে একটা, আর এই যে রিয়াকশনটা হচ্ছে এটা কেন হয়?
এটা হচ্ছে RH ফ্যাক্টরের জন্য হয়, ঠিক আছে? RH নেগেটিভ এবং RH পজিটিভ ফ্যাক্টরের জন্য হচ্ছে। এরপর এই যে ব্লাড সেলগুলোর ওপরে একটা প্রোটিন, মানে এক ধরনের প্রোটিন দেখা যায়, ঠিক আছে? যেই প্রোটিনটাকে নাম দেওয়া হয়েছে RH ফ্যাক্টর, ঠিক আছে? যে গ্রুপের ব্লাড, মানে যে গ্রুপের ব্লাড বা যে ব্লাড সেলের মধ্যে, যে মানুষের ব্লাড সেলের মধ্যে ওই প্রোটিনটা দেখা যাবে, তার ব্লাড RH পজিটিভ বলা হয়, ঠিক আছে? এবং যার ক্ষেত্রে ওই RH-টা হচ্ছে কি তোমার ল্যাক থাকে, তাকে বলা হয় RH নেগেটিভ পার্সন, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে RH পজিটিভ, RH নেগেটিভটা? আচ্ছা, যদি আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ঠিক আছে? মনে করো সমস্ত মায়ের ব্লাড গ্রুপ যেটা, সেটা তো বাচ্চার ব্লাড গ্রুপ হয় না, ঠিক আছে? তো বাচ্চার ব্লাড গ্রুপ অন্য হতে পারে। এখানে বাচ্চা যখন মায়ের পেটে থাকছে, তো সেখানে ধরো মায়ের মায়ের আর বাচ্চা যখন ফিটাস অবস্থায় থাকছে প্লাসেন্টার মধ্যে, তখন তো মায়ের ব্লাডের সাথে বাচ্চার ব্লাডের কোনো কন্ট্যাক্ট থাকে না। কিন্তু যখন ডেলিভারি হচ্ছে, যখন হচ্ছে কর্ড তোমার কাটা হচ্ছে, বা মায়ের থেকে বাচ্চা যখন ডেলিভারি টাইমে বাচ্চার ব্লাডের সঙ্গে মায়ের ব্লাডের কন্ট্যাক্ট হতে পারে, ঠিক আছে? এই যে প্রসেসটা, এই যে টাইমে, সেই টাইমে বাচ্চার আগে থেকেই হচ্ছে মায়ের তোমার ব্লাড টেস্ট করা থাকে, ঠিক আছে? বাচ্চার মায়ের যদি RH নেগেটিভ থাকে এবং বাচ্চার যদি RH পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রবলেম হতে পারে। তো এই যে ব্লাডের ওপরে RH যে ফ্যাক্টরটা আছে, সেটা থাকলে সমস্যা নেই, কিন্তু যে সেল টাইপ বা যে ব্লাড গ্রুপে ওটা থাকছে না, সেইটা তখন তাকে অ্যাটাক করছে। এইটাকে বলে, এই যে প্রসেসটা যেটার জন্য বললাম যে প্রথম যখন বাচ্চা হয় তখন কিন্তু সেই বাচ্চার কোনো সমস্যা হয় না, কিন্তু মাদারের যখন সেকেন্ড প্রেগনেন্সিটা আসে, তখন সেটা বাচ্চা মায়ের আহ মানে তোমার ইয়েতেই মারা যায়, ঠিক আছে? বাচ্চা যখন মা কনসিভ করছে, তখনই সেটা হচ্ছে ইউটেরাসের মধ্যে বাচ্চা কিন্তু মারা যায়। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এইটা কিন্তু RH পজিটিভ নেগেটিভের রিয়াকশনের জন্য হয়। হচ্ছে কারণ বেবির শরীরে বা বেবির সেলে RH যে ইয়েটা প্রোটিনটা, সেই জিনিসটা থাকে না, তাই জন্য বেবি নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, আর ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে? যেটা সেল, তাই জন্য RH পজিটিভ হচ্ছে, আর সেলের উপর না থাকলে সেটা নেগেটিভ। বোঝা গেছে?
লিম্ফোমা, লিম্ফোমা পড়াতে ভুলেছিলে, এরপর আসছি লিম্ফোমা। তো তো স্ক্রিনটা নিলে কি যাচ্ছে না, তাই তো? ঠিক আছে। আচ্ছা, লিম্ফোমা হচ্ছে একটা নিওপ্লাস্টিক ডিসঅর্ডার বা ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক আছে, ম্যালিগন্যান্ট, আমি ভাবলাম একটা ছবি অ্যাড করব। লিম্ফ নোড, তোমরা সবাই কি জানো যে লিম্ফ নোড আমাদের শরীরে কিভাবে ছড়িয়ে আছে? আমরা জানি যে ব্লাড ভেসেল কিভাবে ছড়িয়ে আছে, আমরা জানি নার্ভের যে আহ আমাদের নার্ভের যে ইয়েটা আছে, কানেকশনটা আছে, সেইটা আমাদের শরীরে কিভাবে আছে, গাছ টাইপের আছে। ঠিক আছে, ব্লাড ভেসেল গুলো পুরো শরীরের জালকের মতো আছে। ঠিক আছে, নার্ভ নার্ভ গুলো আমাদের গাছের মতো হয়ে আছে। আর তোমরা কি জানো যে লিম্ফ নোড গুলো আমাদের শরীরে, সারা শরীরে লিম্ফ নোড কিভাবে ছড়িয়ে আছে? আচ্ছা, লিম্ফ নোডটাও কিন্তু অনেকটা ব্লাড ভেসেল টাইপের। তিনটে লিম্ফ নোড আছে, অ্যাক্সিলারি, সার্ভাইকাল আর ইনগুইনাল। ও জানি কিছুটা। তো লিম্ফ নোডটাও আমাদের পুরোপুরি ভাবে ছড়িয়ে আছে, লিম্ফ ভেসেল গুলো হচ্ছে সারা শরীরে ছড়িয়ে আছে। ঠিক আছে, ওই যে লিম্ফ নোড, লিম্ফ নোডের মাঝখানে যদি তোমার একটা টিউমার টাইপের হচ্ছে যে একটা কন্ডিশন শরীরে দেখা দেয়, ঠিক আছে, লিম্ফ নোডের মাঝে টিউমার টাইপের একটা কন্ডিশন দেখা দেয়, যেটা কিন্তু ম্যালিগনেন্ট। মানে সেটা কিন্তু ওই জায়গাতেই স্টেবল থাকে না, সেটা সারা লিম্ফ নোডে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। একটা টিউমার থেকে একটু একটু করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে তোমার টিউমার সৃষ্টি করছে। সেই কন্ডিশনটাকেই বলছে লিম্ফোমা। ঠিক আছে, সেই কন্ডিশনটাকেই বলছে লিম্ফোমা, হটকিন্স ডিজিজ। এরপর আসছি, এটা কি কারণে হয়। আচ্ছা, তোমাদের একটা কি বলে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বলছি, তোমরা একবার গুগলে যাও, গিয়ে সার্চ করো লিম্ফ নোড অল ওভার দ্য বডি। সার্চ করে এসে পর বলো যে দেখে কি, কি দেখে কি মনে হলো। লিম্ফ নোড দেখে এসছো, কিরকম দেখতে হচ্ছে? আচ্ছা, তো এই লিম্ফ নোড গুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, টিউব টাইপের থাকে অল ওভার দ্য বডি। ঠিক আছে, তো এই লিম্ফ নোডের মধ্যে যে কোনো একটা জায়গাতে টিউমার ফরমেশন হচ্ছে এবং সেখান থেকে ম্যালিগন্যান্সি ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার মানে হচ্ছে ওটা একটা হার্ড টাইপের টিউমার তৈরি হচ্ছে, সেইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে, ওটা বিন শেপেড হয়। ঠিক, এরপর আসছি কারণ। এটার কি কি কারণ হতে পারে? ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, যেমন ভাইরাসটার নাম কি? এপস্টিন বার ভাইরাস। ঠিক আছে, এটার কি নাম? ভাইরাসটার এপস্টিন বার ভাইরাস। এপস্টিন কথাটা সবারই মনে থাকবে। তো হচ্ছে যে এপস্টিন বার ভাইরাস। লিম্ফোমা কোন ভাইরাসের কারণে হচ্ছে যে হয়? তো এটা এপস্টিন বার ভাইরাস। এটা 50% পেশেন্ট যাদের হচ্ছে লিম্ফোমা হয়, তাদের ক্ষেত্রে এপস্টিন বার ভাইরাস ফাউন্ড হয়েছে। ঠিক আছে, এছাড়াও
ইমিউনোসাপ্রেশন ডিউ টু ইলনেস অ্যান্ড ড্রাগ ট্রিটমেন্ট। যদি কারোর ইমিউনোসাপ্রেশন দেখা যায়, কি কারণে কোনো একটা অসুখ হয়েছে, সেইটা সাইড এফেক্ট হিসেবে ইমিউনো কম্প্রেশন হয়ে গেছে বা ইমিউনো সাপ্রেশন হয়ে গেছে, সেই কারণে হচ্ছে যে পেশেন্টের এই লিম্ফোমা দেখা দিতে পারে, বা কোনো একটা ড্রাগের ট্রিটমেন্ট চলছে, হাই ড্রাগ ডোজ, তো সেই কারণেও কিন্তু লিম্ফোমা হতে পারে। ঠিক আছে, এরপর আছে ড্রাগ অ্যাবিউজ বা ইউজ অফ কম্বিনেশন কেমোথেরাপি। যে সকল পেশেন্টের ধরো ক্যান্সার ধরা পড়েছে, কেমোথেরাপি চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে সাইড এফেক্ট হিসেবে। এরপর আসছি এটার স্টেজ। কটা স্টেজ হয়? এটার 4টে স্টেজ হয় টোটাল। ঠিক আছে, প্রথমে লিম্ফ নোডটা ইনভলভ হচ্ছে, যে কোনো একটা লিম্ফ নোড ইনভলভ হচ্ছে, সেই একটা লিম্ফ নোড থেকে 2, 3টে লিম্ফ নোড ইনভলভ হচ্ছে। হচ্ছে যে ডায়াফ্রামের দেখবে লিম্ফ নোড গুলো যে দেখলে ডায়াফ্রামের দুটো সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মানে মাঝ বরাবর ওটা দুভাগে ভাগ হয়ে গেছে মেনলি লিম্ফ নোড গুলো। ঠিক আছে, তো ডায়াফ্রামের দুটো সাইডে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই যে লিম্ফ নোড গুলো একটা ইনভলভমেন্ট হচ্ছে, তার থেকে 2টো ইনভলভমেন্ট হচ্ছে, 3টে ইনভলভমেন্ট হচ্ছে, সেটা কিন্তু প্রাথমিকভাবে একটা সাইডে ডায়াফ্রামের ইনভলভটা হচ্ছে। ওই একটা সাইড পুরোপুরি ভাবে এফেক্টেড হয়ে গেলে, ঠিক আছে, এফেক্টেড হয়ে গেলে তখন আরেকটা সাইড দিকে যাচ্ছে। বোঝা গেছে? তো তো একটা সাইডে এফেক্টেড হওয়ার পরে আরেকটা সাইডে যখন এফেক্টেড হচ্ছে, তারপর গোটা প্রথমে ডায়াফ্রামের দুটো সাইডে ডায়াফ্রাম মানে সবার জানা আছে তো কোন জায়গাটাকে আমি বলছি, তো ওই জায়গা দুটো ইনভলভ হলে তারপরে গোটা শরীরের যে লিম্ফ নোড গুলো আছে সেখানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটা 4টে স্টেজে হচ্ছে। প্রথমে একটা লিম্ফ নোড এফেক্টেড, তার থেকে 2-3টে পাশাপাশি, তারপর একটা পুরো সাইডকে কোলাপস করে দিচ্ছে, তারপর অন্য সাইডে যাচ্ছে। এরপর আসছি কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়। লিম্ফোমার মধ্যে আমরা কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখতে পাবো? সাইন অ্যান্ড সিমটমস হিসেবে প্রথমে অ্যানিমিয়া দেখতে পেতে পারি, রেনাল ফেলিওর দেখতে হতে পারি, জন্ডিস দেখতে পেতে পারি, নাইট সোয়েটিং দেখতে পেতে পারি বা ফিভার দেখতে পেতে পারি। সার্ভাইকাল এরিয়া ইনভলভ ফার্স্ট অ্যাক্সিলা সেকেন্ড অ্যান্ড গ্রয়েন লেটার। আচ্ছা, আহ এখানে কিন্তু প্রাথমিকভাবে বললো ডায়াফ্রাম হচ্ছে যে ডায়াফ্রামে, এটা একটু কনফিউশন আছে, একই বইয়ে সেম পাতায় সেম টপিকে ওরা ফার্স্টে বলছে ডায়াফ্রামটা ইনভলভ হচ্ছে, কিন্তু সাইন অ্যান্ড সিমটমস এর জায়গায় দেখো সার্ভাইকাল এরিয়া ইনভলভ ফার্স্ট অ্যাক্সিলা অ্যান্ড গ্রয়েন লেটার। ঠিক আছে, মানে অ্যাক্সিলার জায়গাটা তো ফার্স্ট ইনফেক্টেড হওয়া উচিত ছিল কথা মতো, কিন্তু ওরা বলছে সার্ভাইকাল এরিয়া ফার্স্ট মানে ইনফেক্টেড হয়। তো এটা একটু দেখে নিতে হবে অন্য বইয়ের সাহায্যে। সম্ভবত টার্গেট হাইতে লিম্ফোমা নেই। কেউ কি টার্গেট হাইতে লিম্ফোমা পেয়েছো? হুম, টার্গেট হাইতে লিম্ফোমা নেই, বা মিশন হাইতেও লিম্ফোমা নেই। মিশন হাইতেও লিম্ফোমা নেই। তো তোমাদের কাছে কি কারো কাছে অ্যানাটমি ফিজিওলজি টেক্সট বুক আছে? গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বই থেকে একটা, মানে স্ট্যান্ডার্ড বই থেকে একটা নেওয়া। আপাতত সাইন অ্যান্ড সিমটমস যেটা লেখা আছে, সার্ভাইকাল এরিয়া ফার্স্ট মানে ইনভলভ হচ্ছে, তারপর অ্যাক্সিলা, তারপর গ্রয়েন লেটার। ঠিক আছে, এটাকেই মেনে রাখবে। ঠিক আছে, এটাকেই ধরে চলো। আমি একটা কথা বলি, আমি স্ট্যান্ডার্ড বুক হিসেবে কিন্তু তোমরা সব সময়তেই যে কোনো এরকম কনফিউশনের কোশ্চেন থাকবে, তো সেখানে স্ট্যান্ডার্ড বুক হিসেবে কিন্তু পিয়াজ যাদবকে ধরবে ফার্স্ট, তারপরে সেকেন্ড অপশন হচ্ছে টার্গেট হাই, তারপরে আদার্স বুক। ঠিক আছে, কারণ এখান থেকে ডাইরেক্ট লাইন তুলে কোশ্চেন করে বিভিন্ন এক্সামে, তা তুমি আহ
সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলো, স্টেট গভর্নমেন্টের এক্সাম বলো, পোস্ট বিএসসি, এমএসসি, তারপর তোমার গ্রেড 2, এইমস বা আরআরবি, যে কোনো জায়গা থেকে বলো, এখান থেকে লাইন তুলে কিন্তু কোশ্চেন করে। এরপর আসছি, ইন আর্লি স্টেজ পেশেন্ট হ্যাভ নো সিমটমস আদার দেন পেনলেস লাম্প। আর্লি স্টেজে পেশেন্টের কোনো সিমটমস হয় না, পেনলেস একটা লাম্প হয়, সোয়েলিং হয়, এনলার্জ লিম্ফ, আর হচ্ছে লিম্ফ এবং আর্মপিট আর নেকে হচ্ছে যে লিম্ফ নোড গুলো এনলার্জ হতে দেখা যায়। ঠিক আছে, আর্লি স্টেজে কিন্তু কোনো সিমটমস দেখা যায় না, শুধু লাম্পটা দেখা যাবে পেনলেস হিসাবে। আচ্ছা, অনেকের কিন্তু তোমার কনফিউশন হতে পারে, ঠিক আছে, একটা 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 তোমার সোয়েলিং লিম্ফ নোডও হয় একটা একটা, ঠিক আছে, ওইটা কিন্তু কন্টামিনেটেড নয় বা তোমার ওইটা কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার নয়। সেইটার সাথে অনেকে হচ্ছে যে লিম্ফোমার অনেক মানে কনফিউশন হয়ে যায়, কিন্তু সেটা আলাদা আর এটা আলাদা, এটার আরো অনেক কিছু সাইন অ্যান্ড সিমটমস থাকে এক্সট্রা। এরপর আসছি যে এটা ট্রিটমেন্ট কিভাবে করা হয়। ট্রিটমেন্টের মধ্যে আছে, আমি পেজটা একটু শো করে দিই, তারপর আবার বলতে স্টার্ট করছি। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট হচ্ছে প্রেজেন্স অফ রিড, ঠিক আছে, ডায়াগনোসিসটা কি লিম্ফ নোডের মধ্যে যে সেলটা থাকে সেই লিম্ফ নোড থাকে, সেই ফ্লুইডটা টেস্ট করে এই রেড স্টেইনবার্গ বলে যেটা আছে সেই ম্যালিগন্যান্ট সেলটাকে ডিটেক্ট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা জায়েন্ট ম্যালিগন্যান্ট মাল্টি নিউক্লিয়েটেড বি লিম্ফোসাইট। দেখো আমি পিডিএফ এ দিয়েছি, আমার কথা শোনা যায় কথা? পিয়া যাদবের পেজ হচ্ছে, আমি যে বইটা পড়াচ্ছি সেটা হচ্ছে 27। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে পিডিএফ। তো এরপর বলি, প্রেজেন্স অফ রেড স্টার্নবার্গ, ঠিক আছে, এইটা হচ্ছে একটা জায়েন্ট ম্যালিগন্যান্ট সেল, যেটা মাল্টি নিউক্লিয়েটেড বি লিম্ফোসাইট সেল, সেই সেলটা ওই লিম্ফ নোডের মধ্যে পাওয়া যায়। এইটার পরেই হচ্ছে ডায়াগনোসিস করা হয় যে এটা লিম্ফোমা হয়েছে। এরপর আসছি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে ফর আর্লিয়ার স্টেজেস, স্টেজ 1 এবং স্টেজ 2, যে ট্রিটমেন্ট গুলো বললাম, সেই ট্রিটমেন্ট গুলোর মধ্যে without midsternal node involvement, the choice of treatment is extensive external radiation. রেডিয়েশন দিয়ে এর ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে, স্টেজ 1 এবং স্টেজ 2 তে। কিন্তু পরে গিয়ে হচ্ছে যে ওই লিম্ফ নোডটাকে আহ তোমার আর রেডিয়েশনে কাজ করে না সেরকম, ঠিক আছে। অ্যাডভান্স স্টেজে হচ্ছে রেডিয়েশন এবং ম্যালিগনেন্ট কেমোথেরাপি যেটা, সেটা ইউজ করা হয়। আমি পিডিএফ দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো দাদা হয়তো শেয়ার মানে এখনো করেনি। তোমাদের যে মেইন গ্রুপ আছে সেটাতে কি পিডিএফটা শেয়ার হয়েছে? আমি যে পিডিএফ দিয়েছি সেইটাতে পিডিএফ দেওয়া আছে। দেয়নি তো, আমি আজকে 7টা 5 নাগাদ দিয়েছি আসলে পিডিএফটা, এই কারণে।
ক্লাসটা শুনে নাও, লাস্টে পিডিএফটা পেয়ে যাবে আমার মনে হয়। এটাই ছিল। এটা হচ্ছে যে তোমার ট্রিটমেন্ট কি বললাম, ফার্স্টে স্টেজ 1 এবং স্টেজ 2 তে হচ্ছে যে কেমোথেরাপি, হচ্ছে যে এক্সটার্নাল রেডিয়েশনটা ইউজ করা হয়, এবং স্টেজ 3 এবং 4 এ গিয়ে পেশেন্টের হচ্ছে ম্যালিগনেন্ট উইথ এক্সটেন্সিভ রেডিয়েশনের সাথে ম্যালিগনেন্ট কেমোথেরাপি স্টার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আসছি লিউকোমিয়া। আচ্ছা, আমি কি একটা কথা বলি, যখন আমি পিডিএফটা শো করছি তখন তোমরা স্ক্রিনশট নিতে পারবে? আচ্ছা, স্ক্রিনশট নেবে তো? হুম, লিউকোমিয়াটা একটা স্ক্রিনশট নাও। নিয়ে তো? আচ্ছা, ওকে। এরপর আসছি লিউকোমিয়া। স্প্লিট স্ক্রিন করো, দিয়ে যে স্ক্রিনশটটা নিয়েছো সেটা থেকে দেখো, যাদের কাছে পিয়াজ বাদাম নেই। এরপর আসছি লিউকেমিয়া। লিউকেমিয়া কি? লিউকেমিয়াটা একটা ক্যান্সার, ঠিক আছে, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলে থাকি ব্লাড ক্যান্সার, সেটাই হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া হচ্ছে যে এই ক্যান্সার অফ ব্লাড ফর্মিং অর্গানস বা বোন ম্যারোর যে ক্যান্সার সেটাকে হচ্ছে লিউকেমিয়া বলছি। লিউকেমিয়াটা আমি আগেও পড়িয়েছি মনে হচ্ছে। তোমরা কেন বললে লিউকেমিয়া পড়াতে? আমি তো আগে পড়িয়েছি লিউকেমিয়াটা। আচ্ছা, তাও আরেকবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে যে হেমাটোপয়েটিক স্টেম সেল যেটা আছে, সেই স্টেম সেলগুলো থেকে তো আমাদের ডাব্লিউবিসি টা প্রোডাকশন হচ্ছে বলেছিলাম। তো সেই স্টেম সেল থেকে হচ্ছে যে, মানে স্টেম সেল থেকে যে কোনো ব্লাড প্রোডাকশন হচ্ছে, কিন্তু হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে ডাব্লিউবিসির যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিউকেমিয়া ইমিউন leukemia, immature WBC production are uncontrolled and accumulated in blood. সেই যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে ইম্যাচিওর ডাব্লিউবিসি, সরি, প্রোডাকশন হওয়া বন্ধ হয়ে যাচ্ছে না, ইম্যাচিওর ডাব্লিউবিসি প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এবং সেই ইম্যাচিওর ডাব্লিউবিসি গুলো এসে কোথায় জমা হচ্ছে? ব্লাডের মধ্যে। ঠিক আছে, লিউকেমিয়া থাকে টোটাল 100% মানুষের থেকে মধ্যে 8% মানুষের, আমাদের যে যে সেন্সাস আছে সেই তার মধ্যে 8% মানুষের লিউকেমিয়া দেখা যায়। ঠিক আছে, এটার কজ কি কি হতে পারে? লিউকেমিয়ার কজ কি কি হতে পারে? আয়োনাইজিং রেডিয়েশন। ঠিক আছে, লিউকেমিয়ার কজ কি কি হতে পারে? আয়োনাইজিং রেডিয়েশন এবং কেমিক্যাল। আয়োনাইজিং রেডিয়েশন মানে কি কি হবে? এক্স রে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এগুলো। যে সকল মনে করো স্টাফ নার্স বলো বা যে সকল দাদা বা দিদিরা দেখবে অনেকে কেমোথেরাপি যেখানে দেওয়া হয় সেখানে কাজ করে, তো এই যে রেটা সেটা খুবই মানে ক্ষতিকর। যে সুস্থ মানুষ আছে, যে কাজের জন্য শুধুমাত্র ওখানে এক্সপোজ হচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এফেক্ট করতে পারে। এছাড়াও এক্স রেতে সবসময় দেখবে বলে থাকে পেশেন্টের কাছ থেকে, মানে যখন এক্স রে হচ্ছে তখন সরিয়ে যেতে বলে, কোথাও একটা আলাদা জায়গায় গিয়ে দাঁড়াতে বলে যেখানে তোমার একটা কোনো ব্যারিয়ার থাকবে, মাঝে কোনো একটা দেওয়াল থাকবে। ঠিক আছে, তো এই কারণে এবারে এক্স রে দাদারা যে এক্স রে করে, তো সেক্ষেত্রে তাদের ওই একটু প্রোটেকশন, ওই জ্যাকেট দিয়ে কিছু হয় না। ঠিক আছে, ওটা নামেই জ্যাকেটটা ইউজ করা হয়, তো ওটা দিয়ে সেরকম কিছু আর কি প্রিভেনশন হয় না। তাও কি আর করা যাবে, ওটাই প্রিভেনশন হিসেবে, যাতে ভেতরের যে অর্গান গুলো
সেগুলো অ্যাটলিস্ট প্রোটেক্টেড থাকে, তাই জন্য ওই জ্যাকেটটা দেওয়া হয়। কিন্তু তোমার হাতে পায়ে সমস্ত জায়গায় তো আর জ্যাকেটটা তারা পরছে না, বা চোখে মুখে, তো ওটা এক্সপোজ হয়েই যায় মোটামুটি একটা, ঠিক আছে? তো এই কারণে। এছাড়াও কনজেনাইটাল যদি অ্যাবনর্মালিস থাকে, যেমন ডাউন সিনড্রোম বা ট্রাইজমি 21 অর মঙ্গোলিজম, এগুলো হচ্ছে একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ঠিক আছে? ডাউন সিনড্রোম বলো, ট্রাইজমি 21 বলো বা মঙ্গোলিজম, এগুলো এক একটা ডিসঅর্ডার। সেই ডিসঅর্ডারের কারণেও কিন্তু, ক্রোমোজোমাল কারণেও কিন্তু লিউকেমিয়া হতে পারে, ঠিক আছে? এরপর আসছি ভাইরাল ইনফেকশন, যেমন রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কি? HTLV1, হিউম্যান টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা ভাইরাস যেটাকে বলে, ঠিক আছে? এটাই অ্যাকচুয়াল ভাইরাসটার নাম, জেনে রাখো। লিউকেমিয়ার অ্যাকচুয়াল ভাইরাসটার নাম হচ্ছে রেট্রোভাইরাস বা HTLCV1 বা লিম্ফোমা ভাইরাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো, কোশ্চেনের মধ্যে যে কোনো সময় দিতে পারে। এরপর আসছি কি কি টাইপস এর হয়। আহ লিউকেমিয়া কি কি টাইপস এর হয়? লিউকেমিয়া হচ্ছে যে মোটামুটি দুটো মেজর টাইপ দেখা যায়, যেমন অ্যাকিউট আর ক্রনিক, ঠিক আছে? দুটো মেজর টাইপ দেখা যাচ্ছে, অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউটের মধ্যে আবার দুটো টাইপস আছে এবং ক্রনিকের মধ্যে আবার দুটো টাইপস আছে, যেমন অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া এবং অ্যাকিউট মাইলোজেনাস লিউকেমিয়া। অ্যাকিউট লিম্ফোসাইটিক যেটা, সেটা হচ্ছে চাইল্ডহুডে দেখা যায় বেশি, এবং মাইলোজেনাস যেটা, সেটা হচ্ছে অ্যাডাল্টহুডে বেশি দেখা যায়। বোঝা গেছে? এরপর মাঝের যেগুলো আছে সেগুলো কমন ইনফরমেশন, একটু পড়ে নিও। কারণ আরেকটা ওই থ্রম্বোসাইটোপেনিয়াটা যদি পড়াই তাহলে আবার 10 মিনিট আর আছে পরে নেক্সট ক্লাসের জন্য। তো এরপর আছে ক্রনিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়ারও দুটো ভাগ, হচ্ছে যে একটা ওল্ড এজে দেখা যায়, ঠিক আছে, জেরিয়াট্রিক পিপলের ক্ষেত্রে, যে 50 বছরের পরে। আর একটা ক্রনিক মাইলোজেনিয়াস লিউকেমিয়া, এটা হচ্ছে সেরকম কোনো এটার হচ্ছে এজ হচ্ছে মিডিল এজ, ঠিক আছে? এটার মিডিল এজ আছে, মানে 55 বছর, মানে টাইপস এর যে 55 বছরের যে মানুষরা আছে, সেই টাইপস এর মানুষদের মধ্যে এই ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়াটা, এটা হচ্ছে বেশি দেখা যায়, ঠিক আছে? কি কি সাইন এন্ড সিমটমস আমরা দেখবো? সাইন এন্ড সিমটমস দেখবো অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া। অ্যানিমিয়া দেখতে পাবো মেনলি, যে যে কোনো ব্লাড ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যানিমিয়া মোটামুটি একটা দেখতে পাবো, ঠিক আছে? এখানে হচ্ছে ইম্যাচিওর স্টেম সেল গুলো ডাব্লিউবিসি হচ্ছে, ডাব্লিউবিসি ইম্যাচিওর ভাবে হচ্ছে, ঠিক আছে? এরপর আসছি থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। একটা টপিক। আচ্ছা, এরপর আসছি থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা হচ্ছে এটা হচ্ছে পার্পল কালারের স্পট বা প্যাচ লাইক স্ট্রাকচার হবে স্কিনের। আমি এখনো অবধি কোনো পেশেন্ট এরকম দেখিনি, তোমরা কেউ কি এটাকে বলছি থ্রম্বোসাইটো, তোমরা কি কোনোদিন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা পেশেন্টকে দেখেছো? আমিও দেখিনি আজ অব্দি, ঠিক আছে? তো এটা কি হয়, প্লেটলেট কাউন্টটা হচ্ছে প্রচুর ডিক্রিজ হয়ে যায় এক্ষেত্রে, ঠিক আছে? প্লেটলেট কাউন্টটা হচ্ছে যে ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে লো লেভেল অফ প্লেটলেট অকার্স রেজাল্ট অফ ডিক্রিজ প্রোডাকশন, ইনক্রিজ কনজিউমশন অর ডিউ টু ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ প্লেটলেট। প্লেটলেটটা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে বা লো লেভেল হচ্ছে প্লেটলেটের, বা প্লেটলেটটা তৈরি হচ্ছে না, ঠিক আছে? এর কারণে
থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা দেখা যায়, এরকম রেডিশ রেডিশ ছোপ ছোপ হয়ে যায় পায়ের ইয়েতে, ম্যাক্সিমাম পায়ের কাছে দেখা যায়, ঠিক আছে। তো আর একটা আছে নন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এটা কি হয়, এটাতে প্লেটলেট কাউন্টটা ডিক্রিজ হয় না, কিন্তু কি হয়, ব্লাডটা হচ্ছে ক্লট হয়ে যায়, ঠিক আছে। কেন হয় না, লং টার্মে যদি কোনো ওল্ডার এজের পেশেন্ট থাকে, ধরো 65 বছরের পরের থেকে যদি ওল্ডার এজের পেশেন্ট কোনো লং টার্মে রৌদ্রের মধ্যে তাকে কোনো কাজ করতে হয় বা রৌদ্রের মধ্যে থাকতে হয়, তখন এটা তার দেখা যায়। বা ধরো সেই পেশেন্ট বা সেই মানুষটি কোনো স্টেরয়েড ড্রাগস নিচ্ছে, তখন দেখা যায়, ঠিক আছে। স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসেবে এটা দেখা যায়। বোঝা গেছে? হুম। এরপর আরেকটা আছে যে আইডিওপ্যাথিক অর ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। তিনটে বললাম, শুধু নর্মাল থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, নন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এবং আইডিওপ্যাথিক বা থ্রম্বোসাইটোপেনিক ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এটা কি, অ্যাবনর্মাল রিডাকশন ইন প্লেটলেট। একটা অ্যাবনর্মাল রিডাকশন হচ্ছে জাস্ট লাইক থ্রম্বোসাইটোপেনিক, অ্যাবনর্মাল রিডাকশন হচ্ছে কিসের না, প্লেটলেটের, ডিউ টু আননোন কজ, ঠিক আছে। এটার কোনো কারণ জানা যায়নি। বোঝা গেছে? এটা হচ্ছে লেস দেন কত দিনের মধ্যে হয়, 7 থেকে 10 দিনের মধ্যে প্লেটলেট গুলো ডিসচার্জ হয়ে যায়। এটা কিন্তু থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার মতোই, কিন্তু এটার কোনো কজ জানা যাচ্ছে না, ঠিক আছে। এটার কোনো কজ জানা যাচ্ছে না যে কেন প্লেটলেট গুলো ডিস্ট্রাকশন হচ্ছে। এটা ডিস্ট্রয় হয় কতদিনের মধ্যে, 7 থেকে 10 দিনের থেকেও কম হচ্ছে যে দিনে, ঠিক আছে, 7 থেকে 10 দিনেরও কম দিনে, লেস দেন 7 to 10 days। এরপর আসছি, এটার দুটো টাইপস আছে, ঠিক আছে। এটার কি কি টাইপস আছে, অ্যাকিউট থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা আর ক্রনিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, ঠিক আছে। অ্যাকিউটটা হচ্ছে ইয়ং এজের চিলড্রেনদের মধ্যে দেখা যাচ্ছে, যেমন আগেরটায় বললাম, সেই রকমই অ্যাকিউটটা হচ্ছে ইয়ং এজের মধ্যে দেখা যাচ্ছে, আর ক্রনিকটা হচ্ছে অ্যাডাল্টদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে। অ্যাকিউটটা ইয়ং এজের কত থেকে কত বছরের মধ্যে দেখা যাচ্ছে, 2 to 6 years। অ্যাকিউট যে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, সেটা 2 to 6 year-এর মধ্যে দেখা যাচ্ছে, এবং কত দিনের মধ্যে থাকছে, সাডেন অনসেট হচ্ছে এবং 6 মাসের থেকে কম দিন অবধি থাকে, তারপর ঠিক হয়ে যায়। এরপর হচ্ছে সাডেন অনসেটটা হচ্ছে এবং 6 মাসের থেকে কম দিন অবধি লাস্ট করছে। আর এটা একটা ডিজিজের পরে হচ্ছে, মেনলি দেখা যায় একটা ডিজিজের পরে। সেটা কোন ডিজিজের পরে, সেটা হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স আমরা সবাই দেখেছি, চিকেন পক্স কিরকম হয়। তো এই চিকেন পক্স হওয়ার পরে, ঠিক আছে, এই ডিজিজ কন্ডিশনটা দেখা যেতে পারে। বোঝা গেছে? এবং এটা আর একবার হয়ে গেলে, কোনো মানুষের শরীরে যদি একবার হয়ে যায়, সেটা আর দুবার হয় না। এরপর আসি ক্রনিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। প্রথমেই বললাম অ্যাডাল্ট মানুষের শরীরে এটা দেখা যায়। এটাও হচ্ছে মিনিমাম 6 মাস থেকে অনেক বছর অবধি স্টে করছে। এরপরে এটা হচ্ছে আবার হতে পারে, প্রথমেরটা আর হচ্ছে না, সেটা হচ্ছে ক্রনিকটা হচ্ছে আবার কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপর আসছি, এটা আমরা চিনবো কি করে। প্লেটলেট কাউন্টটা হচ্ছে, এটার জন্য টেস্ট করা হয় প্লেটলেট কাউন্ট। প্লেটলেট কাউন্ট হচ্ছে, যদি 20,000-এর থেকে কম হয়ে যায়, তখন সেটা ট্রিটমেন্ট দরকার হয়, ঠিক আছে। কি কি ম্যানেজমেন্টের জন্য কি কি দেওয়া হয় পেশেন্টকে, স্টেরয়েড দেওয়া যেতে পারে, ইমিউনো সাপ্রেসিভ ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, হচ্ছে যে
প্লেটলেট ট্রান্সফিউশন করা যেতে পারে এবং স্প্লিনেক্টমি করা যেতে পারে। ঠিক আছে, প্লেটলেট ট্রান্সফিউশন করা যেতে পারে এবং স্প্লিনেক্টমি করা যেতে পারে। বোঝা গেছে? হুম, ঠিক আছে, পিডিএফটা দেওয়া আছে, দাদা নিশ্চয়ই সেন্ড করে দেবে তোমাদেরকে। পিডিএফটা একটু পড়ে নিও ওখান থেকে। যদি প্রবলেম হয় তখন আবার বলবে, ক্লাসের মধ্যে কমেন্ট করবে, আমি আবার পরে তখন ক্লাস নিয়ে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কথা ওই স্কিপ করে গেলাম মেবি, যেটা হচ্ছে ক্লটিং প্রসেস। ঠিক আছে, ক্লটিং প্রসেসটা তোমরা জানতে চেয়েছিলে যে ক্লটিং প্রসেস মানে কিভাবে হয়। ক্লটিং প্রসেসের জন্য বলেছিলাম 13টা ফ্যাক্টর আছে। ঠিক আছে, ওই 13টা ফ্যাক্টরের মধ্যে ক্লটিং প্রসেস হচ্ছে 3 ভাবে হচ্ছে, 3টে স্টেজে ক্লটিং প্রসেস হয়। সেখানের মধ্যে ওই 3টে স্টেজের মধ্যে প্রথমে হচ্ছে প্রথমমিন থেকে সিএ প্লাস প্লাসের প্রেজেন্সে, প্রথমমিন অ্যাক্টিভেটরের প্রেজেন্সে প্রথমমিনটা থ্রম্বিন হচ্ছে। ঠিক আছে, আর ফাইব্রিনোজেন হচ্ছে যেটা সলিউবল প্রোটিন, এটা হচ্ছে থ্রম্বিন হলো, থ্রম্বিনটা আবার ফাইব্রিনোজেনের সঙ্গে যুক্ত হয়ে এবং সেখানেও সিএ প্লাস প্লাসটা প্রেজেন্ট হয়ে ফাইব্রিন হচ্ছে। ফাইব্রিন হচ্ছে যেটা, সেই ফাইব্রিন গিয়ে পরে হচ্ছে ক্লট ফর্মেশন করছে। সেই ফাইব্রিনটাকে আবার ক্লট ফর্মেশনের জন্য ভিটামিন কে হচ্ছে তোমার হেল্প করছে। ঠিক আছে, প্রথমে থ্রম্বোসিস হচ্ছে। ঠিক আছে, থ্রম্বাস ফর্মেশন, থ্রম্বাস ফর্মেশন মানে আমরা জানি ক্লট ফর্মেশন, একটা জায়গায় গিয়ে জড়িয়ে যাচ্ছে। ওই জড়িয়ে যাওয়ার কারণে ব্লাডটা আর সেখান দিয়ে, পাতলা তরল ব্লাডটা আর সেখান দিয়ে যেতে পারছে না। এইভাবেই কিন্তু ক্লট ক্লট ফর্মেশন বা ক্লটিংটা আমাদের বডিতে হয়ে থাকে। এটা খুব শর্টে বললাম, দেখবে টপিকটা অ্যাড করা আছে, আমার তো টাইম নেই, নেক্সট ম্যাম পড়াবে 8টার থেকে, তো ওই জন্য একটু স্পিডে বললাম। তো তোমরা যদি বুঝতে না পারো আমি আবার নেক্সট ক্লাসে পরের টপিকের পরে আমি বা মাঝে কোনো একটা টাইমে বলে দেবো। ঠিক আছে, পিডিএফ এর মধ্যে আছে, ওটা পড়ে পরে বোঝার চেষ্টা করবে ফার্স্টে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।